নমস্কার। খবরদার কথা নয়, সারা ভারতবর্ষ যে জ্বরে আক্রান্ত এখন, সেটা হচ্ছে নিট, নেট, নানাহ কেলেঙ্কারি। শিক্ষার ভেতরে এই কেলেঙ্কারি স্বাধীনোত্তর ভারতবর্ষে সম্ভবত শিক্ষাকে নিয়ে এত বড় কেলেঙ্কারি হয়। কেউ কেউ বলবেন কেলেঙ্কারি এখনো তো প্রমাণ হয়নি। না, আমি অভিযোগই বললাম, সেটাই বা হবে কেন। আজকে এই নিয়েই কথা বলবো। আমাদের, আপনাদের অত্যন্ত পরিচিত ডক্টর সেলিম শাহ, কলকাতা থেকে ওনাকে আমাদের এই স্টুডিওর সঙ্গে যুক্ত হবার জন্য অনুরোধ করেছিলাম। প্রচন্ড ব্যস্ত, উপরন্তু স্থানীয় গরম, সেটা ইলেকশনের গরমই বলুন, ইলেকশন পরবর্তী ঘটনাবলীর গরমই বলুন, আর আবহাওয়ার গরমই বলুন, অত্যন্ত পরিশ্রান্ত অবস্থায় আছেন আপনারা। যে সেলিম শাহকে আগরতলায় যেভাবে দেখতেন সেভাবে হয়তো দেখতেন না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী উনি কোনোদিন আমাদের ফেরান না, আজকেও ফেরাননি। সেলিম সাহেব, সরাসরি আমাদের এই হ্যাঁ। স্থানে যোগদানের জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই, এত পরিশ্রমের ভেতরে সময় দিয়েছেন বলে। নিট, নেট বা নিট পিজি সহ সম্প্রতি বিহারে টেট প্রশ্নপত্র আউট, এই যে জায়গাটা, এটা এই যে কেলেঙ্কারিটা, অভিযোগ আকারও যদি ধরি, কেলেঙ্কারি আর দেশের এই শিক্ষার যে শিষ্টাচার বা টোটাল হুম। ব্যবস্থা, এটাকে হুম। কি এই মুহূর্তে বাতিলের খাতায় ফেলে দেওয়ার পক্ষে চলে যাচ্ছে? আপনি কি বলেন? আহ খবরদার কথনের সকল দর্শক শ্রোতাকে আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। এবং এই সঙ্গে আপনারা এরকম একটা সিরিয়াস বিষয়ে এই মুহূর্তে দেশে অন্যতম একটি বৃহত্তর বিষয়, একটি অন্যতম ইস্যু যেটা নিয়ে আশু আলোচনা হওয়া প্রয়োজন, এরকম একটা ইস্যুকে নিয়ে আপনারা কথা বলার জন্য আমাকে ডেকেছেন। এই জন্য খবরদার কথনের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এবং শুরুতেই বলবো যে আপনি যথার্থই বলেছেন যে স্বাধীনোত্তর ভারতবর্ষে এই অভিযোগ অলরেডি উঠেছে এবং বিরোধী পক্ষ থেকে এটা বলা হয়েছে খুব ক্যাটেগরিক্যালি যে স্বাধীনোত্তর ভারতবর্ষে শিক্ষাকে কেন্দ্র করে এত সর্ববৃহৎ কেলেঙ্কারি, এত বৃহৎ করাপশন, রিগিং এবং লিকিং, মানে প্রশ্নপত্র ফাঁস, একজনের হয়ে অন্যজনের পরীক্ষা দেওয়া, ভোটের মতো যেটাকে রিগিং বলা হচ্ছে, এবং সর্বোপরি করাপশন, হিউজ অঙ্কের করাপশন, এটা বোধহয় স্বাধীনোত্তর ভারতবর্ষে সত্যি সত্যি শিক্ষাকে কেন্দ্র করে কখনো হয়নি। এবং যেহেতু আমরা শিক্ষার সঙ্গে যুক্ত সরাসরি, কাজে শিক্ষাকে কেন্দ্র করে যে কারাপশন, এইটা নিয়ে যখন কথা বলতে বলেছেন, আমার মনে হয়েছে যে আমি আমার যত ব্যস্ততায় থাকি না কেন, আমার এটা নিয়ে কথা বলা উচিত। ঠিক। উচিত এই কারণে যে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং একটি সর্ববৃহৎ, যদি বলেন যে আমার দেশের উন্নতির সব থেকে বড় উপকরণ কি, এই উপকরণটা কিন্তু শিক্ষা। জার্মান ভাষায় একটা কথা আছে যেটা অনুবাদে এরকম দাঁড়ায় যে কোনো একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে এই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। যুদ্ধের দরকার নেই, কামান গোলাগুলির দরকার নেই, পরমাণু অস্ত্রের দরকার নেই, শুধুমাত্র ওই জাতির শিক্ষা পরিকাঠামো এবং গবেষণা পরিকাঠামোকে ধ্বংস করে দাও, তাহলেই একটা দুর্দান্ত বিষয় ঘটবে, অটোমেটিক্যালি এই রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে। তাই শিক্ষাকে কেন্দ্র করে যখন এত বড় একটা কেলেঙ্কারির খবর জনমানসে আসে, তখন সেটা নিয়ে কথা বলার একটা দায়বদ্ধতা থাকে। এবার বলি যে নিটকে কেন্দ্র করে কেন এরকম একটা বিষয় ঘটলো। এটা মূলত আগে থেকেই অভিযোগ আসছিল, এবং এই অভিযোগটা মূলত যদি আপনি লিঙ্ক করেন, কারণ নিট কিন্তু 2010 সালে প্রপোজ করা হয়েছিল। এটা আমাদের দর্শক তারা অনেকেই জানেন যে নিটের প্রপোজাল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, এমসিআই, যেটা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, মেডিকেলে আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট পড়ার জন্য, সেটা সরকারি কলেজ হোক অথবা যদি প্রাইভেট কলেজে হয়, যে কোনো কলেজে নিট পড়তে গেলে, এটা সর্বভারতীয় মেডিকেল পড়তে গেলে সর্বভারত এটা পরীক্ষার মধ্যে দিয়ে আসতে হবে। এই ব্যবস্থাপনার প্রপোজাল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া 2010 সালে করে। এই প্রপোজালের শুভ লগ্ন থেকে, এই প্রপোজালের সূচনা লগ্ন, এই সময় থেকেই কিন্তু এটা নিয়ে বিরোধ ছিল। বিরোধের কতগুলো কারণ ছিল, মানে আপনার প্রশ্নের উত্তরের মধ্যেই থাকবে। বিরোধের প্রধান কারণ ছিল
যে যদি সরাসরি শিক্ষা যেহেতু যৌথ তালিকাভুক্ত বিষয়, হুম, রাজ্য এবং কেন্দ্রের যৌথ তালিকাভুক্ত, এবং যেখানে শিক্ষায় সর্ববৃহৎ দায়িত্ব, সেটা আর্থিক দায়িত্ব হোক, সেটা ব্যবস্থাপনার দায়িত্ব হোক, প্রশাসনিক দায়িত্ব হোক, এই সর্ববৃহৎ দায়িত্বটা যেহেতু রাজ্যগুলোকে বহন করতে হয়, হুম, তাই শিক্ষা ক্ষেত্রে রাজ্যকে কখনোই ডিমিন করা যাবে না, রাজ্যকে ছোট করা যাবে না। তাই যখন মেডিকেল কলেজ ইন্ডিয়া প্রপোজালটা দেয় যে একটি মাত্র এন্ট্রান্স টেস্ট মেডিকেলে পড়ার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে, তখন তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল থেকে এমনকি গুজরাট, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলো এর বিরোধ করেছিল 2010 সালে। বিরোধটা তো সর্বব্যাপী ছিল, যেই বিরোধটাকে কেন্দ্র করে 2 বছর পিছিয়ে যায়। এটা বলা হয়েছিল 2010 সালে, প্রপোজাল হলো 2012-তে গিয়ে এটাকে বলা হলো যে আমরা লাগু করব। 2012-তে লাগু করা গেল না এই রাজ্যগুলোর বিরোধিতায়। গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এদের যে কর্ণাটক, এদের বিরোধিতায় এটাকে লাগু করা গেল না। 2013 সালের মে মাসে গিয়ে প্রথম একটা পরীক্ষা নেওয়া হলো, 5 মে, আমি যদি ভুল না করি। তাহলে 2013 সালের 5 মেতে প্রথম পরীক্ষা, এবং পরীক্ষাটা কারা কন্ডাক্ট করলো? পরীক্ষাটা কন্ডাক্ট করলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসি। যেরকম নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য, সেটাকে আগে কন্ডাক্ট করতো কে? ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। হুম, ঠিক সেরকম ভাবেই সর্বভারতীয় নিটটাকে 2013 সালে প্রথম কন্ডাক্ট করেন, পরবর্তী ক্ষেত্রে কন্ডাকশনের দায়িত্ব থাকে আমাদের, যেটা বললাম আপনাকে, সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবং তখনও পর্যন্ত কিন্তু এগুলো নিয়ে এরকম বিরোধের জায়গা তো, মানে বিরোধ ছিল, মূল বিরোধের মূল জায়গাটাকে প্রথমেই দর্শকদের যেটা বলে নিলাম আমি, দর্শকরা বুঝতে পেরেছেন যে যেহেতু একটা যৌথ তালিকাভুক্ত বিষয়, আমাদের একটা কোয়াসি ফেডারেল স্ট্রাকচার, আমরা একটা যৌথ ব্যবস্থায় আছি, হুম, রাজ্যগুলো এবং কেন্দ্র, সেখানে রাজ্যগুলোকে ছোট করা যায় না, স্টেট অটোনমিটাকে কোনোভাবেই ধ্বংস করা যায় না, এটাকে ধ্বংস করা যায়। কারণ মনে রাখতে হবে, আমাদের মতো ভারতবর্ষের বৃহৎ দেশে মাল্টি কালচারাল, বহুদা সংস্কৃতি, বহু ভাষা, শিক্ষার মানের বৈচিত্র্য, রাজ্য থেকে রাজ্যে সিলেবাসের যে পার্থক্য, হুম, এবং রাজ্য থেকে রাজ্যে শিক্ষার গুণগত যে পার্থক্য, এই সমস্তটাকে মাথায় রেখে কিন্তু একটা টেকনিক্যাল এডুকেশনকে একটা ছাতার নিচে আনা যায় না, এবং এতে রাজ্যগুলোর যে স্বতন্ত্র সেটা নষ্ট হয়। শিক্ষায় রাজ্যের যে স্বায়ত্ত শাসন সেটা নষ্ট, অটোনমি নষ্ট হয়, এবং রাজ্যগুলোকে ছোট করা হয়, রাজ্যগুলোর অধিকারকে খর্ব করা হয়। এটাই ছিল মূল আপত্তির জায়গা। করাপশন কিন্তু তখন আপত্তির জায়গাতে আসেনি। ঠিক, আপত্তির জায়গাটা কোথায় এলো? আপনি খেয়াল করুন, 2019 সাল, 2020 সালে করোনা 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 পরবর্তী হুম, সময়ে, হুম, এই করোনার সময় ভারতবর্ষে যে যে সরকার তখন শাসন ব্যবস্থায়, তারা কতগুলো নতুন পদ্ধতি অবতারণা করলো। এর মধ্যে এদের মূল মোটিভেশনটা ছিল ওয়ান ওয়ান নেশন, ওয়ান প্ল্যান, ওয়ান ইন্ডিয়া, এক ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থায় একটাই একটাই নিয়ন্ত্রক শক্তি থাকবে। হুম, ভারতবর্ষে যে কোনো এন্ট্রান্স পরীক্ষা একটা মাত্র এজেন্সি কন্ডাক্ট করবে। হুম, এই যে ভারতবর্ষে মোবাইল কোম্পানি থেকে এয়ারপোর্ট অথরিটি একটা মাত্র সংস্থা দ্বারা কন্ট্রোল হবে। এই যে ওয়ান ইন্ডিয়া, ভারতবর্ষের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে ওয়ান ইন্ডিয়া বা এক ভারতবর্ষের যে পরিকল্পনা, এই হুম, একক ভারতবর্ষের পরিকল্পনার ফসল হচ্ছে আজকের যে দুর্নীতি বা আজকের যে সমস্যাগুলো আসছে, অভিযোগগুলো এই জায়গাতে রয়েছে। কারণ 2020 সালে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, হুম, আমরা কথা বলছি নিট নিয়ে, আসলে আমাদের বোধহয় বৃহত্তর অর্থে কথা বলা উচিত ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিয়ে। ঠিক। এটা কারণ নিয়ে মূল আসছি একটু অভিযোগের পরে। জায়গাটা বিরোধিতা। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি নিয়ে আসবেন আসছি, আমি জানি। এনটিএ নিয়ে আসছি। এনটিএ রাইট। নিয়ে আসতে গিয়ে হ্যাঁ, যে কথাটা বলছি, আপনি যে জায়গায় একটা জায়গায় বললেন যে কোশ্চেন হ্যাঁ, লিকেজের জায়গাটা যেটা হ্যাঁ, বললেন, সেই জায়গা থেকে এখন হুম, দায়িত্ব ছেড়ে দেওয়ার পালা, মানে পালাই পালাই ভাব একটা হ্যাঁ, রয়েছে। আপনি আপনি হুম, যদি লিকেজটাকে যদি ঝাঁঝরির সঙ্গে তুলনা করেন, এখন তো সেই জায়গায় চলে গেল। হুম, লিক তো আর একটা না, একাধিক লিক। না, একটা পাইপের ভেতর, পাইপ একাধিক। থেকে একটা লিক দিয়ে জল বেরোচ্ছে, ঘটনাটা তা না, এটা একটা ঝাঁঝরির আকার হ্যাঁ, আকার নিয়ে নিয়েছে। তো সেই হুম, জায়গায় হুম। এনটিএ কে এখনো কিন্তু বাতিল ঘোষণা করা হলো না। আপনি এটাকে কিভাবে দেখবেন, দুটোকে যদি একত্রিত করেন? এনটিএ কে বাতিল ঘোষণা করার হলো একটা কারণ, কারণ এনটিএ টা সরাসরি যারা তখন ক্ষমতায় ছিল বা যখন যারা এখন ক্ষমতায় আছে, তারা তাদের নিজেদের প্রপোজাল, তারা নিজেরাই ব্যবস্থাটাকে তৈরি করেছে, কারণ যাই হোক। হুম, এবং তারা হয়তো এটাকে একটা প্রেস্টিজ ইস্যু মনে করছেন, অথবা এই ব্যবস্থাটার মধ্যে এমন কোনো চক্র রয়েছে যেখান থেকে সরাসরি এনটি এর বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না। হুম, এনটি এর বিরুদ্ধে কথা না বলে এনটি এর ডাইরেক্টরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা কোনো সমাধান না। আমার একটা ব্যবস্থাপনায় ঘুণ ধরলে ব্যবস্থাপনাটার পরিবর্তন বা ব্যবস্থাপনাটার স্ট্রাকচারাল রেভলিউশন দরকার।
হুম, পরিকাঠামোগত সংস্কার দরকার। এইটা না করে শুধুমাত্র উপর থেকে একজনকে সরিয়ে দিলে সেটা হয় না। এবং একদম। আরো কতগুলো হাস্যকর ব্যাপার লক্ষ্য করুন। হ্যাঁ। ব্যবস্থাপনার গুণটা কোথায় গেছে? যে প্রথম যখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত নিট, হুম, এইটার প্রথম দুর্নীতির কথা কিন্তু লোকসভা ইলেকশন চলাকালীন সময়ে প্রথম বলেছিলেন মল্লিকার্জুন খার্গে, কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট, এবং রাহুল গান্ধী। হুম, এরা দুজন প্রথম বললেন যে ভারতবর্ষে ইলেকশনের মোমেন্টে তড়িঘড়ি যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে হুম, এবং রেজাল্টটা খুব দ্রুত বার করে দেওয়া হবে, এই পরীক্ষাটা নেওয়ার পিছনে বৃহত্তর চক্রান্ত আছে। এবং হুম, ভারতবর্ষের স্বাধীনোত্তর সময়ে সর্ববৃহৎ শিক্ষা কেলেঙ্কারির কথাটা তারাই কিন্তু প্রথম বলেছিলেন। হুম, 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 এটা প্রমাণ হলো। বারবার বলা হয়েছিল যে নিটটাকে বাতিল করো এবারে, হুম, এবং নতুন করে আবার করা হোক। হুম, এইটা না করে কোথাও একটা প্রেশার ছিল, এই প্রেশারের জন্য কি করা হলো, রাতারাতি নিটটাকে নেওয়া হলো। হুম, নেওয়ার পর অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা গেল, এবং জনগণ এটা জানেন, আজকাল সোশ্যাল মিডিয়া এবং খবরের কাগজের দৌলতে, মিডিয়ার দৌলতে সবাই এটা জানেন, যে প্রথমত দেখা গেল 60 থেকে 61 জন যারা 720 পেয়েছে, হ্যাঁ, 720-তে পরীক্ষা 720 পেয়েছে, যেটা হুম, প্র্যাকটিক্যালি হাস্যকর এবং অবাস্তব। এবং 67, এই 720 পাওয়ার বেশিরভাগ দেখা যাচ্ছে কোনো কোনো না কোনো কোচিং সেন্টার থেকে। রাইট, ঠিক। খুব রিসেন্টলি একটা সিনেমা দেখছিলাম, হয়তো আপনারাও দেখেছেন, কোটা হুম, কোটা ফ্যাক্টরি। হ্যাঁ, হ্যাঁ, সিনেমাটার নাম কোটা ফ্যাক্টরি। হ্যাঁ, হ্যাঁ, রাজস্থানের কোটাকে কেন্দ্র করে আমরা মেডিকেলে ডাক্তার তৈরি করার ফ্যাক্টরিতে পরিণত হয়েছে ভারতবর্ষ। হুম। এইটা অসাধারণ একটা স্যাটায়ার, কেমন? এবার তার পরবর্তী ক্ষেত্রে হাস্যকর বিষয় যেটা ধরা পড়লো, ক্যাপিটাল অফ যে কোচিং দেখা সেন্টার গেল বলা হচ্ছে, ক্যাপিটাল অফ, ক্যাপিটাল অফ কোচিং সেন্টার, রাইট। রাইট। এরপরে হাস্যকর ব্যাপার দেখা গেল যে নিটে মাইনাস মার্কিং আছে। হ্যাঁ, যদি কেউ একটা প্রশ্ন ভুল করেন, একটা 720-তে পরীক্ষা, একটা প্রশ্ন ভুল করলে তার পাওয়ার কথা 715। কেন? হুম, কারণ 4 নম্বর এমনি বাদ যাচ্ছে, ভুলের জন্য -1। হ্যাঁ, তাহলে হ্যাঁ, কেউ কেউ যদি একটা প্রশ্ন ভুল করে, তাহলে কেউ 720 পেতে পারেন। হ্যাঁ, 720-র পরেই সেকেন্ড নাম্বার যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার 715। দুটো কোশ্চেন ভুল করলে সেটা 710-এ নামবে। 717 বা 718 পাওয়ার কোনো সুযোগ নেই। দেখা গেল অনেকেই এটাতে 717 বা 718 পেয়েছে। ঠিক। এইখানে ভিতটা নড়ে গেল। করাপশন আর বলে দিতে হয় না কাউকে। হ্যাঁ, রাইট। এই, এরপর দেখা গেল হ্যাঁ, যে কোন একটি ক্যান্ডিডেট, হ্যাঁ, একটি মেয়ে, হ্যাঁ, সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সবই হায়ার সেকেন্ডারিতে পাচ্ছে সিবিএসসি বোর্ডে 20 থেকে 22, হুম, হুম, অথচ নিটে সে পাচ্ছে 720। হুম, একেবারে জলের মতো পরিষ্কার যে এই ব্যাপারটা। এবং তখন দেখা গেল ভিডিও ফুটেজ বেরিয়ে আসছে যে কোথাও কোথাও একজনের হয়ে কোচিং সেন্টারের অন্যজন পরীক্ষা দিচ্ছে। এই সর্বৈব ব্যবস্থাটা কোচিং সেন্টার কেন্দ্রিক। হুম, কতগুলো কতগুলো মানে পঠনশালা, হুম, যেগুলোকে কেন্দ্র করে সরাসরি এনটিএ এর সঙ্গে যুক্ত হয়ে হ্যাঁ, একটা বৃহত্তর কেলেঙ্কারি এবং বৃহত্তর দুর্নীতি হয়েছে। এটা অঙ্কের হিসেবে বেরিয়ে এলো। ঠিক, অঙ্ক অঙ্ক করলেই দুর্নীতি বেরিয়ে আসে। এখানে দুর্নীতির জন্য কোনো তদন্তের প্রয়োজন হয় না। এটা অদ্ভুত ব্যাপার। সঙ্গে সঙ্গে বিভিন্ন পক্ষ থেকে সিবিআই তদন্ত চাওয়া হলো। ঠিক, এইবার তিনটে কথা বলে নেই, লিঙ্ক ফ্যাক্টরটা। হ্যাঁ, এইটার পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় হাস্যকর দুর্নীতি যেটা বেরিয়ে এলো, হাস্যকর ভাবে যে দুর্নীতি প্রতীয়মান হলো, হ্যাঁ, সেটা হচ্ছে আগে ইউজিসি, হ্যাঁ, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, তারা নেট নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট নিত কলেজ বিস্তারের শিক্ষক নিয়োগের হ্যাঁ, জন্য। হ্যাঁ, হ্যাঁ, যখন থেকে এনটিকে ছাড়া হয়েছে তখন থেকে নানা অভিযোগ আসছিল। হুম, এইবার এই 4-5 দিন আগে যখন নেট পরীক্ষাটা হলো বিভিন্ন সেন্টারে ভারতবর্ষের নানা জায়গায়, এবং প্রায় 14.3 তিন 3 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল। হুম, প্রায় ধরুন 14 বা মানে 15 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল। ঠিক, এই ঠিক, পরীক্ষাটা দেওয়ার পর দেখা গেল অদ্ভুত ভাবে হুম, যেদিন পরীক্ষা না হলো তার পরদিন পরীক্ষাটাকে বাতিল ঘোষণা করা হলো। কে হুম, বাতিল হুম, ঘোষণা করছে? এনটিএ বাতিল ঘোষণা করছে। হ্যাঁ, আমরা আশা করেছিলাম এনটিএ যখন পরীক্ষা বাতিল ঘোষণা করছে তখন নানা দিক থেকে সিবিআই তদন্ত আসবে, কাউকে চাইতে হলো না। হুম, যারা দুর্নীতির অভিযুক্ত, হুম, যারা করাপশন করেছে, হুম। যারা পরীক্ষা বাতিল করছে, তারাই আবার রাতারাতি সিবিআই তদন্ত চাইছে। আমি নিজে অভিযুক্ত, আমাকে Actually, করাপ্ট বলা হচ্ছে। নিটের আগে সেলিম সাহেব, নিটের যে হুম, বিষয়টাতে, নিটের হ্যাঁ, বিষয়টাতে কিন্তু নিজেরাই নিজেদের বিরুদ্ধে একটা তদন্ত বসিয়েছেন, নিজেরাই তদন্ত করবেন অবশ্যই। নিটের সময় হ্যাঁ, বলেছেন। করেছে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে এটা কোথাও দেখুন যে একটা সংস্থা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যারা চারিদিক থেকে ধরা পড়ে যাচ্ছে অঙ্কের হিসেবে, তারা নিজেরাই পরীক্ষা বাতিল করে রাতারাতি তারা আবার সিবিআই তদন্ত চাইছে। তাহলে হুম, এখানে কি কোনো রাজনৈতিক প্রেশার আছে? হুম, এখানে কি এমন কোনো ব্যবস্থা আছে? অনেকটা এরকম ব্যাপারটা যেমন আমাদের অর্থমন্ত্রী আবার ইলেকশনে দাঁড়াননি, ঠিক, শ্রদ্ধা নির্মলা সীতারামন, হ্যাঁ, এবং তিনি বলছেন আমার কাছে তো পয়সা নেই ইলেকশনে লড়ার মতো।
মানে কোথাও না কোথাও এনটিএ বা তার কর্তা ব্যক্তিরা কি নিজেরাই এটাকে তদন্তে ফেলে দিয়ে অন্য বৃহত্তম কিছু উন্মোচন করতে চাইছেন? ঠিক। এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তারপরে দেখুন, হ্যাঁ। রাতারাতি কি করা হলো, নিট পিজি পিজি নিটটাকেও কিন্তু রাতারাতি কিন্তু এটাকে কিন্তু রদ করা হলো, বাতিল ঘোষণা করা হলো। ঠিক ঠিক। এইরকম নানাভাবে দেখা যাচ্ছে সমস্ত পরীক্ষাগুলোকে এই সিরিজে একটা পর একটা বাতিল ঘোষণা করছে। তার মানে এনটি এর যে স্থাপনা, হুম। এনটি এর যে এস্টাবলিশমেন্ট, ঠিক। এইটার উদ্দেশ্যটা নিয়ে কিন্তু আজকে প্রশ্ন দেখা দিচ্ছে, এবং এইখানেই কিন্তু বৃহত্তর ব্যাপারটা কিন্তু আসছে, একদম দুর্নীতির ব্যাপারটা। একদম। হুম। এবং এই জায়গাটাতে আপনার কাছে এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যের শিক্ষা নিয়ে আপনার ব্যাপক আলোচনা রয়েছে, অনেক সেমিনার করেছেন। এই জায়গায়, এই পার্টিকুলারলি এই জায়গাটাতে দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেটা কি শুধুমাত্র এখন এন্ট্রান্স নির্ভরতার উপরই নির্ভর করতে গিয়েই এই কেলেঙ্কারি জড়িয়ে গেল? এখানে বোর্ড বা বিশ্ববিদ্যালয়কে অনেক ক্ষেত্রেই ছোট করে দেখানোর কি চেষ্টা শুরু হয়ে গেল এর থেকে? এটা আপনি যেটা বললেন সেটা যদি আমি শিক্ষার যে পরিকাঠামো, শিক্ষার যে সাংবিধানিক যে ব্যবস্থাপনা, হুম। এইটার আধারে যদি কথাটা বলি, হুম। তাহলে হচ্ছে যখন থেকে আমি বিভিন্ন হায়ার ইনস্টিটিউশন গুলোর অটোনমিকে নষ্ট করছি, হুম। যখন থেকে আমি রাজ্যগুলোর অটোনমি নষ্ট করছি, হুম। এইটা হলো আমাদের কনস্টিটিউশনাল ক্রাইসিস। হুম। এক কথায় যদি তাকে বলি, দিস ইজ এ কনস্টিটিউশনাল ক্রাইসিস। কারণ আমাদের কনস্টিটিউশন পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ কনস্টিটিউশন। হুম। এইখানে শিক্ষা থেকে আর্থিক ব্যবস্থাপনা হুম। সমস্ত বিষয়ে কিন্তু প্রতিবিধান রয়েছে, সমস্ত হ্যাঁ। বিষয়ে কিন্তু নিদান রয়েছে। কেন? এইবার অনেক ভাবনা চিন্তা করে একটা যৌথ রাষ্ট্রীয় ব্যবস্থাকে গুণগতভাবে টিকিয়ে রাখার জন্য যে সাংবিধানিক ব্যবস্থাগুলোকে প্রস্তাব করা হয়েছিল, হুম। সেই ব্যবস্থাপনার বিপরীতে হেঁটে যখন কেন্দ্র পুরো বিষয়টাকে নিজের কন্ট্রোল রাখার চেষ্টা করছে, হুম। রাজ্যগুলোর অটোনমি নষ্ট করছে, হুম। বিভিন্ন সেন্টার অফ এক্সেলেন্স, হুম। আজকে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, হুম। যাদবপুর ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, আইআইটি গুলো, হুম। তাদের স্বায়ত্তশাসন, তারা তাদের গুণগত, তাদের নিজস্ব পরীক্ষার মধ্যে দিয়ে তারা স্টুডেন্ট ভর্তি করতো। হুম। আজকে তাদের তো কিন্তু কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে ফেলে দেওয়া হচ্ছে। হুম। তাদের ট্রাই অফ এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের জন্য তারা কিন্তু আজকে কোয়ালিটি বা ভালো ছেলে মেয়ে পাচ্ছে না। আগামী দিনে তারা তাদের গুণগত মান বজায় রাখতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। এটা কি কর্পোরেট অর্থাৎ গ্যারান্টি বলে চিহ্নিত অতি করছেন? নিয়ন্ত্রণ। এটা কি কর্পোরেট হ্যাঁ, গ্যারান্টি হিসেবে চিহ্নিত করছেন? অবশ্যই কর্পোরেট গ্যারান্টি, কর্পোরেট বেনিফিট এবং অতি নিয়ন্ত্রণে যে ঝোঁক, এবং এই ঝোঁকের পিছনে অন্যতম কারণ কোথায় বলি আপনাকে, আচ্ছা। এটা খুব ইন্টারেস্টিং। এবং তার জন্য আমি 2012 সালে আবার ফিরে যাই। হ্যাঁ। 2012 সালে কিন্তু সুপ্রিম কোর্টের রায় ছিল নিটকে নিয়ে, এটা অনেকেই জানেন। হুম। 2012 সালের 2013 সালের 18ই জুলাই, হুম। 2013 সালের 18ই জুলাই সুপ্রিম কোর্টের 5 জনের বেঞ্চ, একটা ফাইভ 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 বেঞ্চ, হ্যাঁ 5 মেম্বার বেঞ্চ, তার একটা রায় দিয়েছিল। কারণ 115টা পিটিশন ছিল সেই সময় সমস্ত রাজ্যগুলো থেকে এমসিআইয়ের বিরুদ্ধে, নিটের প্রস্তাবের বিরুদ্ধে 115টা পিটিশন জমা পড়েছিল। হ্যাঁ। এবং কি কি কারণে নিট নিট অবৈধ, কেন নিট ভারতবর্ষের স্বার্থ শাসন নষ্ট করবে, কেন রাজ্যগুলোর স্বার্থ শাসন নষ্ট করবে, হুম। বিভিন্ন ইনস্টিটিউট অটোনমি এবং এক্সেলেন্স নষ্ট করবে, হুম। এবং কিভাবে করাপশনের জন্ম দেবে। কারণ বলা হচ্ছিল নিটের পক্ষে যুক্তি কি ছিল, যে যেহেতু ছেলে মেয়েদের নানাভাবে প্রায় 90টার মতো পরীক্ষা দিতে হয়, হুম। বিভিন্ন কলেজের নিজস্ব পরীক্ষা, প্রাইভেট কলেজগুলোর, মেডিকেল কলেজগুলোর নিজস্ব পরীক্ষা, যার ফলে ছেলে মেয়েরা অনেক টাকা পয়সা খরচ করতে হয় বিভিন্ন হুম। পরীক্ষার ফিস দিতে গিয়ে। হুম। হুম। ওইটা রদ করার জন্য একটা পরীক্ষা, খুব ভালো যুক্তি। হুম। তারপরে বলা হলো যে এখানে একটা সংস্থা হলে ট্রান্সপারেন্সি বজায় থাকবে, হুম। ভালো যুক্তি। হুম। এবং বলা হলো যে ক্ষেত্রে প্রাইভেট কলেজগুলো যে ক্যাপিটেশন ফি নেয় এবং ছাত্র ভর্তির ক্ষেত্রে সাধারণ মানে ছাত্র ভর্তি করে, এটাকে বন্ধ করা যাবে। হুম। এই পিটিশনটা যখন সুপ্রিম কোর্টে গেল, প্রায় 1 থেকে 1.5 বছর ধরে পর্যালোচনা হলো, এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলল যে নিট এই ব্যাপারটা হচ্ছে আনকনস্টিটিউশনাল, হুম। ইলিগাল। এবং আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম, সুপ্রিম কোর্ট কিন্তু আমি ওই সুপ্রিম কোর্ট আধারেই কথাগুলো বলছিলাম। হুম। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলল যে নিটের প্রস্তাবনাটাই আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক। কারণ ঠিক। রাজ্যগুলোর স্বায়ত্তশাসন এবং হুম। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অটোনমি নষ্ট হবে, এক, ঠিক। কারণ এগুলো অটোনমাস বডি, এগুলো নষ্ট হবে। দ্বিতীয়ত ইলিগাল। ইলিগাল কেন? যে তুমি ওদের বাঁচানোর জন্য এই কাজটা করছো, কিন্তু প্রাইভেট কলেজের ক্যাপিটেশন ফি তো বন্ধ করছো না। হ্যাঁ। যদি প্রাইভেট কলেজের ক্যাপিটেশন ফি বন্ধ না করো, তাহলে সমস্যাটা কোথায় দাঁড়াবে? এবং সেটা আমরা বাস্তবে দেখলাম। কি হলো বাস্তবে? ধরুন
আমার মেধাবী ছেলে, গরিব ঘরের মেধাবী ছেলে মেয়ে হুম, যারা নিটে দেখা গেল 600-620 পেয়েছে, হুম, তারা ভালো প্রাইভেট কলেজে চান্স পেল না। ঠিক। জিরো পেয়েছে, হুম, এরকম জিরো পেয়েছে, মানে নিটে জিরো পেয়েছে, হুম, এরকম ছেলে মেয়েরা কিন্তু প্রাইভেট কলেজে ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি হয়ে গেল। হোয়ার ইজ ট্রান্সপারেন্সি অ্যান্ড হোয়ার ইজ কোয়ালিটি? ঠিক। তাহলে কোয়ালিটি এবং ট্রান্সপারেন্সি মেনটেন হলো না। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট বললো ইলিগাল এই কারণে, এইটা একটা কোচিং সর্বস্ব ব্যবস্থার জন্ম দেবে। একদম ঠিক। নানা জায়গায় কোচিং সেন্টার তৈরি হবে, কোচিং সেন্টার গুলো নানাভাবে নানা সময় সিবিএসসির সঙ্গে মিলে দুর্নীতি করার চেষ্টা করবে, এবং এটা একটা ইলিগাল ব্যবস্থাপনায় পরিণত হবে। এটাকে বন্ধ করো। সুপ্রিম কোর্টের রায়টা কিন্তু দিয়ে দিল। 12 সালের এখন ঘটনা মজা 24 হলো, সালে পড়লো। 13 সালে, হ্যাঁ 13 সালে বলেছিল, 13 সালে 13 সালেরটা 18 24 জুলাই সালে ঘটে 18 গেল তো। জুলাই 2013। হ্যাঁ। হ্যাঁ, সেটা কিন্তু 2024-এ ঘটলো। এখন তাহলে আমার দর্শক শ্রোতাদের মনে হতে পারে যে তাহলে সুপ্রিম কোর্ট যদি এটাকে আনকনস্টিটিউশনাল ইলিগাল বললো, তাহলে এটা চালু হলো কি করে? হুম, পরবর্তী ক্ষেত্রে সংকল্প বলে একটা এডুকেশনাল ট্রাস্ট, হুম, এই সংকল্প এডুকেশনাল ট্রাস্ট একটা মামলা করে হ্যাঁ, ওই সুপ্রিম কোর্টের রাইটটার পর্যালোচনার জন্য একটা রিভিউ পিটিশন করে। এই রিভিউ পিটিশনে বলা হয় যে ওই ওই যুক্তিগুলো, যে হুম, 90টা পরীক্ষা দেওয়ার চেয়ে একটা পরীক্ষা দেওয়া বেটার, হুম, প্রাইভেট কলেজগুলোকে কন্ট্রোল করা যায় ইত্যাদি যা বললো, তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা স্পেশাল বেঞ্চ যে কোনো কারণে বললো আপাতত আমরা আমাদের ফাইনাল রায় না দেওয়া পর্যন্ত এই নিট ব্যবস্থাপনাটা চলুক। হুম, বলতে পারেন আপনি একটা সুপ্রিম কোর্টের ইন্টেরিম রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু নিট ব্যবস্থাপনাটা চলছে। চলছে। তাহলে 2013 সালে যে করাপশনের গন্ধ সুপ্রিম কোর্ট পেয়েছিল, যে হুম, কারণটাকে বন্ধ করেছিল, পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অন্য একটা স্পেশাল বেঞ্চ যখন এটাকে ইন্টারিম ভাবে মধ্যবর্তীকালীন এটাকে চালিয়ে যেতে বললো, তখনও কিন্তু সিবিএসসি বা ইউজিসির হাতে নেট থাকা সিবিএসসির হাতে যখন এই ছিল আমার নিট ছিল, হুম, ব্যবস্থাপনায় এত প্রশ্ন আসেনি। হুম, প্রশ্ন এলো যখন থেকে ওই অটোনমি নষ্ট করে সেন্ট্রালাইজ ব্যবস্থাপনা একটা মাত্র পরীক্ষা এজেন্সি, এবং কাদের দিয়ে করাচ্ছে? নর্মালি এই ধরনের পরীক্ষাগুলো কোনো না কোনো একাডেমিক বডি কন্ডাক্ট করে। করে। মনে রাখবেন, ইউজিসি কিন্তু একাডেমিক বডি, হুম, সিবিএসসি কিন্তু একটা একাডেমিক বডি, দিস আর একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন। এনটিএ কিন্তু ইটস নট অ্যান একাডেমিক বডি, ইটস অ্যান এজেন্সি। হ্যাঁ, ঠিক। এজেন্সির ক্ষেত্রে কিন্তু তার নিজস্ব পরিকাঠামোগত ঘাটতি থাকে, এজেন্সির ক্ষেত্রে করাপশনের চান্স অনেক বেশি থাকে। একদম। এবং একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন একটা আলাদা বিষয়, যেটা তাহলে যেটা একাডেমিক বডি না, এনটি এর মতো একটা এজেন্সি একটা মধ্যস্বত্ব ভোগীকে কেন এই ব্যবস্থাপনাটা দেওয়া হলো, এটা নিয়ে তো বড় প্রশ্ন যাচ্ছে। একদম। এবং যার ফলে কোটার জন্ম হলো, হুম, যার ফলে আজকে ভারতবর্ষের দিল্লি থেকে বিহার পর্যন্ত অজস্র কোচিং সেন্টারে জন্ম হলো। এবং মজা হলো যে জিরো পেয়েও 1.5 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে মেডিকেল পড়া যাচ্ছে এই নিট থাকার কল্যাণে। হ্যাঁ, এবার এইবার মজাটা হলো, এবার আপনাকে বলি কোথায়। এইখানে একটা কথা আমার বলে নেওয়া দরকার আপনার প্রশ্নে যাওয়ার আগে, হ্যাঁ, জাস্ট ছোট্ট করে বলে নেবো কথাটা, যে যে কারণে আমি আজকে কথা বলছি, যে শিক্ষা এমন একটা বিষয় যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে একটা জাতিকে ধ্বংস করতে হবে, শিক্ষা কাঠামোকে ধ্বংস করে দাও। এইবার চিকিৎসা বিদ্যাটা আরো ভয়ঙ্কর, আরো আরো ভয়াবহ বিষয় চিকিৎসা বিদ্যা। এটা আরো গভীর এই কারণে যে চিকিৎসা সমাজকে মানে যদি খারাপ পথে পরিচালিত হয়। কারণ ধরুন, আমরা দেশের সাধারণ নাগরিক, ধরে নিন প্রথমে দেখা যাচ্ছে এবারে যে 2024 সালে যে করাপশন, রিগিং, এবং যে আপনার লিকিং অফ কোশ্চেন, হুম, এই সমস্ত কিছুর এক একটা কোশ্চেন পেপার লিক হয়েছে 30 থেকে 40 লাখ টাকায়। হুম, সর্ববৃহৎ ভাবে আপনি একটা গুণ করুন, এটা বোধহয় 1600 কোটি টাকা বা 16,000 কোটি টাকা অপরাধ, আমি জানি না। যদি, কারণ 40,000 ছেলে মেয়ে, মনে রাখবেন একটা কথা, নিটের সর্বভারতীয় ক্ষেত্রে 24 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল এবার। হুম, এর মধ্যে প্রথম র্যাঙ্ক করা 40 থেকে 42 লাখ ছেলে মেয়ে, হুম, তারাই কিন্তু টপ মেডিকেল কলেজগুলো পাবে, এবং 42 তারাই হাজার। কিন্তু আমাদের সু ডক্টর হয়ে, মানে হুম, আমাদের একদম কি বলবো, মানে দক্ষ দক্ষ চিকিৎসক হয়ে তারা বেরিয়ে আসবে। এটা আমাদের কাছে কাম্য, এবং সব আমাদের মিলে তো সোসাইটি সেলিম কিন্তু ভাই, সব দক্ষ মিলে তো চিকিৎসকের সিট, দরকার। সব মিলিয়ে সরকারি এবং বেসরকারি মিলিয়ে তো সিটই আছে হ্যাঁ, 91,927টা। এর বেশি। এক্স্যাক্টলি। তার হ্যাঁ, মধ্যে নেই, তার মধ্যে 40,000 মতো যেগুলো সরকারি বিভিন্ন ভালো ভালো সরকারি কলেজ আছে আছে, 55,000। হ্যাঁ, যেগুলো প্রিমিয়ার কলেজ হ্যাঁ, বা প্রাইভেটে প্রিমিয়ার কলেজ, এই 40-42 হাজার যারা র্যাঙ্ক করে তারাই কিন্তু আমাদের ভালো ডাক্তার হয়ে আগামী দিনে বেরিয়েছে একদম। এক্সপেক্টেড। হ্যাঁ, expected। এবার একটা এক্সাম্পল আপনাকে দিই এখানে, ধরুন এইবার এই 42,000 ছেলে মেয়েকে একদম ছেকে বেছে নেওয়া উচিত। হুম, কারণ মনে রাখবেন যে এক হচ্ছে শিক্ষার কিন্তু দুটো এফেক্ট আছে। হুম, একটা হচ্ছে স্পিল ওভার এফেক্ট। স্পিল হুম, ওভার মানে হলো যে ধরুন আমি একটা খারাপ ডাক্তার তৈরি করলাম, হুম, সে কিন্তু সমাজের 25 জনকে 50 জনকে ট্রিটমেন্ট করাবে। আমার ত্রিপুরায় সেই পরিকাঠামো নেই দেখে ত্রিপুরার একজন পেশেন্ট বা একজন রুগী
সে কলকাতায় এসে ট্রিটমেন্ট করায়, এটা সরকারি ব্যবস্থাপনায়। কলকাতায় যদি সে নিটের এই করাপ ডাক্তারের খপ্পরে পড়ে, আমার ত্রিপুরার লোকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুম, অর্থাৎ নানা স্থানে অ্যাক্রস দ্য স্টেট, অ্যাক্রস দ্য প্লেসেস বিভিন্ন মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে লং টার্মে, দীর্ঘদিন ধরে। দ্বিতীয়ত ইন্টারজেনারেশনাল ইম্প্যাক্ট আছে, একটা প্রজন্মান্তর একটা প্রভাব আছে। কিরকম সেটা? এই যে ভালো ভালো ডাক্তার যারা করাপ পয়সা দিয়ে ডাক্তার হবে, হুম, এরা তো কোনো না কোনো মেডিকেল কলেজে জয়েন করবে, হুম, তারা তো চিকিৎসক পড়াবে, এবং তারা ব্যাড ব্যাড একটা এডুকেশন ইম্পার্ট করবে, যার ফলে তারা যে শিক্ষা ব্যবস্থাটা ইম্পার্ট করবে সেটা কিন্তু ভবিষ্যতে যে প্রজন্মের পর প্রজন্ম কিন্তু একটা অর্ধ শিক্ষা, অর্ধ চিকিৎসা ব্যবস্থা কিন্তু সঞ্চারিত হবে আমাদের বিভিন্ন প্রজন্মের মধ্যে। ভুল এই পথের জন্য মাধ্যমে। শিক্ষা এবং মেডিকেল শিক্ষাটা হুম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটাকে কম্প্রোমাইজ করা যায় না। এইবার একদম। এইবার কথাটা, লাস্ট কথাটা বলে নিই। এই যে 40 থেকে 42 হাজার ছেলে মেয়ে, দেখা যাচ্ছে এক্স্যাক্টলি প্রথম দিকে র্যাঙ্ক যে 40 হাজার, তারাই ভালো কলেজগুলো পাবে। হ্যাঁ, তাই বলা হচ্ছে যারা করাপ্ট করে চান্স পেয়েছে, এক্স্যাক্টলি এমন এই 40 হাজার ছেলে মেয়েই করবো। তার মানে কি হুম, অংশ ছেলে মেয়ে তারা কিন্তু করাপশনের মধ্যে দিয়ে এই 30-40 লাখ টাকা করে এক একটা কোশ্চেন পেপার কিনে সর্বভাবে 16,000 একটা সর্বব্যাপী দুর্নীতির মধ্যে দিয়ে এরা কিন্তু মেডিকেলের চান্স পেয়েছে। এখনো পর্যন্ত এই পরীক্ষাটাকে টোটালি বাতিল করা হচ্ছে না কেন, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। ঠিক, ঠিক। কারণ একজন ছেলে বা মেয়ে জিরো জিরো পেয়ে বা অবৈধভাবে যার জিরো পাওয়ার যোগ্যতা, সে 720 পেয়ে ডাক্তার হলো, হুম, ব্যক্তির তো লাভ হয়, ব্যক্তির কোনো ক্ষতি নেই। যে পরিবার থেকে ডাক্তার হলো সেই পরিবার বড়লোক হয়ে যাবে। হুম, ঠিক। না তো ট্রিটমেন্ট নেবো, আমার ভারতবর্ষের সমস্ত নাগরিক ট্রিটমেন্ট নেবে, এবং এই ছেলে বা মেয়েটি ডাক্তার হওয়ার পর কোনো মেডিকেল কলেজে পড়াবে, তাহলে সুদূর প্রসারী যে ইম্প্যাক্টটা পড়বে, এই ইম্প্যাক্ট আমার দেশের নাগরিক এবং আমার দেশের ভবিষ্যৎ, বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করবে। ঠিক। এই জায়গাটা নিয়ে কি আমরা ভাববো না? এই একদম। জায়গাটাই হচ্ছে কনসার্নের জায়গা। সর্বশেষ প্রশ্ন, হ্যাঁ। কাউন্সিলিং এই এত বড় কেলেঙ্কারিটা হবার পরেও, প্রকাশ্যে আসার পরেও হ্যাঁ। কাউন্সিলিং চলছে। 1 নম্বর, হুম। এটা সঠিক হচ্ছে কিনা। হুম। সর্বশেষ বিষয়, আপনার কোনো হুম। বিকল্প চিন্তা ভাবনা আছে কিনা, আপনি যদি বলেন যে বিকল্প কোনো কিছু আছে কিনা। আমাদের সময় প্রায় শেষ হয়ে এলো। আচ্ছা, বিকল্প চিন্তা ভাবনা বা এই যে ব্যবস্থাটা, মানে আমার প্রথমত যেটা মনে হয়, এই মুহূর্তে ইমিডিয়েটলি এবারের পুরো ভর্তি প্রক্রিয়াটাকে বাতিল করলেই ভালো হয়। ঠিক। কারণ এই 40 হাজারের মধ্যে ঝাড়াই বাছাই পর্বটা ভীষণ টাফ, এবং হুম, কিভাবে সুপ্রিম কোর্ট এতগুলো মামলা নিয়ে এটার ঝাড়াই বাছাই করবে আমার জানা নেই। তাই এক্ষেত্রে যদি মনে হয় যে আবার নতুন করে একটা পরীক্ষা খুব দ্রুত নিয়ে, তো তাড়াতাড়ি নিয়ে, কারণ এমন আছে দেখুন, যে ছেলে একটি মেয়ে দেখলাম, সে তার টন্ড মানে বাঁকা চোরা তার আনসার স্ক্রিপ্টটা জোগাড় করেছে 8 এর মধ্যে দিয়ে, হ্যাঁ, এবং জোগাড় করার পর সে বলছে সোশ্যাল মিডিয়াতে যে আমার 720 পাওয়ার কথা, আমি এবার আমি সেই জায়গায় এবার কোয়ালিফাই করতে পারলাম না। তাহলে আমরা তো ভালো ডাক্তার থেকে বঞ্চিত হচ্ছি। তাহলে এই জায়গায় পুরো ব্যবস্থাপনাটা কিন্তু প্রশ্ন উঠে গেছে। হুম, ইউজিসি নেটের মতো নেটটাকে যখন এনটিএ নিজের থেকে স্বতঃপ্রণোদিত হয়ে এটাকে বাতিল ঘোষণা করছে এবং সিবিআই তদন্ত চাইছে, পিজি নিটটাকে বাতিল করছে। হুম, আচ্ছা, আগামী দিনে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টটাও এনটিএ কে দিয়ে করানো যাবে না? হুম, এই প্রশ্নটা ওঠা উচিত। হুম, এবং আমার যেটা মনে হয় এখানে বিকল্প একটাই, যে ইমিডিয়েটলি নিট থাকবে কি থাকবে না সেটা পরবর্তী। নিট থাকতে পারে, নিটের পাশাপাশি স্টেটের যে নিজস্ব পরীক্ষা সেগুলো থাকা উচিত। হুম, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট থাকুক, আমার আপত্তি নেই, কিন্তু সেটার মধ্যে দিয়ে একটা অংশ ছেলে মেয়ে আসুক সর্বভারতীয় ক্ষেত্রে। কিন্তু পাশাপাশি ভালো প্রিমিয়ার ইনস্টিটিউট যে নিজস্ব পরীক্ষাটা নিচ্ছিল, এই ইনস্টিটিউশনাল অটোনমি থাকুক, তাদের পরীক্ষাও থাকুক, দুটোই থাকুক না। ঠিক। গভর্নমেন্ট বলে দিক না যে 40% বা 30% আমার কমন এন্ট্রান্স টেস্টের মধ্যে দিয়ে আসবে, আসবে। বাকি 70% বা বাকি 50% ইউনিভার্সিটি তার নিজস্ব পরীক্ষার মধ্যে দিয়ে, ইনস্টিটিউট নিজস্ব পরীক্ষার মধ্যে দিয়ে নেবে। আচ্ছা, সরকার এটা বলুক না যে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে ক্যাপিটেশন ফি তুমি কার কাছ থেকে নেবে আমি জানি না, কিন্তু আমার যারা নিটে এই জায়গাটা করে আসছে, বা এই 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 মেরিট এবং এই এই যাদের আর্থিক অবস্থা, তাদের ক্ষেত্রে কোনো ক্যাপিটেশন ফি নেওয়া যাবে না, এবং মেরিট বেসিসে তোমাকে 50% স্টুডেন্ট নিতে হবে। এটা কেন গভর্নমেন্ট বলছে না? ঠিক। আমি বলছি নিটের ব্যবস্থাটাকে রেখে এনটিএ টাকে বাতিল করে, হুম, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল করে, নিটকে রেখে, ইউজিসি নেটকে রেখে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টকে বজায় রেখে, এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এবং নেট
এই দুটো কিন্তু ইউজিসি কন্ডাক্ট করতে পারে, ইউজিসি কন্ডাক্ট করা উচিত, একদম, যেটা আগে হতো। একদম। আচ্ছা, এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের পাশাপাশি বিভিন্ন ইনস্টিটিউট তাদের নিজস্ব একটা এন্ট্রান্স টেস্ট রাখুক, এবং তার মধ্যে দিয়ে অন্তত 50% ছেলে মেয়ে, বিশেষ করে আমাদের মতো স্টেট গুলো, হুম, নর্থ ইস্টের স্টেট গুলো, আমাদের ছেলে মেয়েরা কমন এন্ট্রান্স টেস্টের ফলে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে ফর্ম ফিল আপ করে, আমাদের ত্রিপুরার ছেলের সিট পড়ছে হায়দ্রাবাদে, সিট পড়ছে কর্ণাটকে, সিট পড়ছে আসামে বা নাগাল্যান্ডে বেশিরভাগ, হুম, আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যেতে পারছে না। এই জায়গাটা বন্ধ হওয়া উচিত। কাজে আমার স্টেটে যে কটা ইউনিভার্সিটি আছে সেখানে 50% ছেলে মেয়ে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে আসুক, কোনো আপত্তি নেই। হুম, বাকি 50% আমাদের ইউনিভার্সিটির নিজস্ব যে পরিকাঠামো, আমাদের নিজস্ব গুণগত পরীক্ষা, সেইটার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা বা স্থানীয় ছেলে মেয়েরা আসুক। ঠিক, এইভাবেও কিন্তু একটা বিকল্পের কথা আমরা ভাবতে পারি। একদম, অর্থাৎ আমি বলছি ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য যা যা করা দরকার হ্যাঁ, সেটাই করতে হবে, এবং এনটিকে বাতিল করেই সেটা ভাবতে হবে। এবং একদম, এবং এই ক্ষেত্রে একটা কথা আপনাকে বলে রাখি, একটা ইনফরমেশন, হুম, আমাদের একটি 92তম একটা রিপোর্ট আছে। এই রিপোর্টটা হচ্ছে, এটাকে বলে স্ট্যান্ডিং কমিটি অন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, যেটা অফ ফর পার্লামেন্টারি, হ্যাঁ, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। আমাদের দেশে যে পার্লামেন্ট, তার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি করা হয়। হুম, গত বছর যে গভর্নমেন্ট ছিল, মানে গত টার্মে যে গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্ট একটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করে। হুম, এই স্ট্যান্ডিং কমিটি করা হয় হেলথ অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স এর উপরে। হুম, এই কমিটি একটা রেকমেন্ডেশন দিয়েছিল। এই রেকমেন্ডেশনে নিট সম্পর্কে পরিষ্কার যে কথাটা বলা হয়েছিল রেকমেন্ডেশনে, খুব ক্লিয়ার রেকমেন্ডেশন, যে নিট থাকুক আমাদের আপত্তি নেই, কিন্তু নিটের পাশাপাশি স্টেট গুলোর অটোনমি থাকুক। আমি যে কথাটা বলছি, এটা কিন্তু জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, এবং তারা বললো স্টেটের অটোনমি থাকুক, এবং এইটুকু স্বাধীনতা থাক, কোন একটা স্টেট যদি মনে করে আমি এখন নিট নিট থেকে কোনো স্টুডেন্ট নেবো না, আমি নিটে থাকবো না, আমি নিট থেকে বেরিয়ে যাব, ফ্রি এক্সিট থাক। আবার কেউ যদি মনে করে আমি নিটে ঢুকবো, তাহলে ফ্রি এন্ট্রি থাক। যে কোনো সময় যে কোনো স্টেট ইচ্ছে মতো ঢুকতে পারবে, বেরোতে পারবে নিটে, পাশাপাশি নিজস্ব স্বার্থ শাসন বজায় রেখে, অটোনমি বজায় রেখে নিজের পরীক্ষা করবে। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে 92তম স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের, যেটা সরকার করেছিল তার রিপোর্ট। এই রিপোর্টটাকে কার্যকর করেনি গত সরকার, এবং রিপোর্টটাকে সর্বভাবে চেপে দেওয়া হয়েছে। এই জায়গাতেই গন্ডগোলটা। এই রিপোর্টটার উপর ধ্যান দিলে, এবং আরো কিছু কমিটি করে যদি নতুন করে ভাবনা চিন্তা করা যায়, এনটিকে বাতিল করে কিন্তু বিকল্প ব্যবস্থার মধ্যে দিয়ে স্টেটের স্বায়ত্তশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা স্বায়ত্তশাসনের মধ্যে দিয়ে একটা বিকল্প ব্যবস্থা কিন্তু গড়ে তোলা যায়, যেটাতে ট্রান্সপারেন্সি বজায় রাখা যায়, এবং যে ক্ষেত্রে আমার গরিব ঘরের ছেলে মেয়েদের চোখের জল ফেলতে হবে না এই করাপশনের কারণে। এই ব্যবস্থা কিন্তু গড়ে তোলা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ, দীর্ঘ সময় দিলেন, সেজন্য আপনাকে খবরদার কথা নয়ের পক্ষ থেকে আবার আন্তরিক অভিনন্দন জানাই, এবং পরবর্তী সময়ে আবার আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাই যাতে, সেই রাস্তাও খোলা রাখলাম। পরিশেষে বলি যে এই নিট বা নেট ইত্যাদি বিষয়গুলি, যেটাকে আপনি এনটিএ সরিয়ে দেওয়ার দাবি করলেন, খবরদার কথা নয়। প্রথম দিন যে ঘটনাটা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরাও সেই দাবি করেছিলাম, এবং যে কথা আপনি বললেন তার সঙ্গেই সঙ্গতি রেখে বলি যে ঠিক আছে, যে পরিস্থিতি হয়েছে সেটা আইনগত বিষয় থাকবে, কিন্তু সেটা সাংবিধানিক বৈধতা আছে কিনা সেটাও দেখা উচিত। আপনিও সেটাই আপনি সহমত পোষণ করলেন। তো আমরা আমরা এখনো বলি এর কোনো কনস্টিটিউশনাল কোনো প্যাকিং নেই, কোনো কিছুই নেই, ভিত্তিও নেই। আমরা প্রথম দিনই এখানে এই খবরদার কথা নয় থেকে বলেছিলাম। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।